আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আজকে যোগ দিয়েছি একটি গ্রিন পার্টি একটি পরিবেশ বিষয়ক পেজ থেকে, সেভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়েটল্যান্ড। আপনারা জানেন যে বৃক্ষ পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে, বৃক্ষকে বাঁচিয়ে রাখবার দায়িত্ব আমাদের। আমি আছি, আমার সঙ্গে আছেন দার্শনিক আবু মহিম মোসা, গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে বৃক্ষ। আমরা তো আগে জানি বৃক্ষের জীবন আছে, বৃক্ষের জ্ঞান আছে, এটা আমরা কি আগে কখনো শুনেছি? পরিবেশ বাঁচাতে, দেশ বাঁচাতে, পরিবেশ রক্ষা করতে, জলবায়ু রক্ষা করতে বৃক্ষকে বাঁচাতে হবে। সেই বৃক্ষের যে জ্ঞান আছে সেই বিষয়ে গবেষণা করছেন দার্শনিক আবু মহিম মুসা। আপনি দেখেন যে উনি ল্যাপটপে ইতিমধ্যে বিষয় নিয়ে লেখালেখি করছেন। উনি অসংখ্য বই লিখেছেন, উপন্যাস, দর্শন বই, সেই সাথে নাটক, সিনেমার সংলাপ সহ অনেক বিষয়। তো আজকের এই লেখা বৃক্ষ নিয়ে উনি যে লেখা লিখছেন, এটা নিয়ে ওর সাথে কথা বলবো। মোতা ভাই, আপনি এই লেখার মধ্যে বলেছেন যে বৃক্ষের জ্ঞান আছে নাকি? জি, এবং বৃক্ষ কথা বলে। জি, আপনার ক্যাপশনে একটা ছবি দেখতে পাচ্ছেন, যে একটি বৃক্ষ, তার প্রতীকী মুখ আঁকা, সে কথা বলছে। এখন কিভাবে কথা বলে এবং কিভাবে তার জ্ঞান আছে, বিষয়টা একটু আলোচনা করবেন? আপনাকে ধন্যবাদ। স্যার জগদীশ চন্দ্র বসু বলছে গাছের প্রাণ আছে। আচ্ছা, আমি বলছি যার প্রাণ আছে তার জ্ঞান আছে, যার জ্ঞান আছে তার প্রাণ আছে। তো সেই হিসেবে গাছের জ্ঞান আছে। এরপরে বক্তব্য হচ্ছে গাছ কথা বলে, কিন্তু তার আগে কোন জ্ঞান থাকলে গাছ কথা বলে, সেটা হচ্ছে এই জ্ঞানটির কথা কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক এর আগে বলেনি। এটাকে বলা হচ্ছে ইনার নলেজ। আচ্ছা, 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 যে জ্ঞানটা গাছের আছে, জি, তো জি। ইনার নলেজ আপনার অভ্যন্তরীণ জ্ঞান হিসাবে বলা হয়েছে। এই ইনার নলেজ এটা গাছের আছে। এখন গাছ আপনার কিভাবে কথা বলে সেগুলো জানার বিষয়। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করার দরকার। এই ইনার নলেজ মানুষের মধ্যে আছে। জি, মানুষের মধ্যে ইনার নলেজ, এটার ভূমিকা, গাছের ক্ষেত্রে ভূমিকা হলো একটি খাদ্যের সংকেত দিয়ে থাকে হ্যাঁ, গাছ। এখন গাছের খাদ্যের সংকেতটা সে কীভাবে দেয়, এটা অনেকে ওই পর্যায়ে চিন্তা করতে পারে না। যদি প্রশ্ন করা যায় গাছ কীভাবে খাদ্যের সংকেত, সংকেত কাকে পাঠায়? মানুষকে পাঠায়? সরি, সংকেতটা পাঠায় কাকে? গাছ? না, গাছ, হ্যাঁ, এটা এটা সংকেত দেয়, এটা মানুষের বোঝার জন্য। খাদ্যের সংকেত দিয়ে থাকে। তো অনেকে বলে যে এটা কিভাবে সম্ভব। আমি একটু সহজ, আপনি একটা টবে গাছ লাগালেন, 4-5টা পাতা, সবুজ পাতা, তার খাদ্য হচ্ছে পানি। আপনি 1 মাসে পানি দিলেন না, তার পাতার রঙগুলো বিবর্ণ হয়ে যাবে। এই যে বিবর্ণ হওয়া, এটা সংকেত। এটি হলো সংকেত যে গাছ বলতেছে আমার ক্ষুধা লাগছে, তুমি আমার খাদ্য দাও, তার পানি দাও। আর যদি 6 মাসে পানি দেওয়া হলো না, তার খাদ্য দেওয়া না, তার সে মারা যাবে। বা 6 মাস না, আরো কোনো সময় মারা যায়, মারা যায় আর কি। তো মানুষের ক্ষেত্রে এই ইনার নলেজের ভূমিকা হলো দুইটা। একটা হলো যে খাদ্যের সংকেত দেওয়া। একটা শিশু জন্মানোর পরে কাঁদছে, কেন কাঁদছে? তার ক্ষুধা লাগছে। মা বুঝতে পারে যে শিশুর ক্ষুধা লাগছে। আরেকটা ভূমিকা হচ্ছে প্রাণীর অস্তিত্বের প্রকাশ ঘটিয়ে থাকে এই ইনার নলেজ মানুষের ক্ষেত্রে। যেমন মাতৃগর্ভে স্পার্ম থেকে বড় হতে হতে পরিপূর্ণ মানুষ আকৃতি ধারণ করে, তখন যখন প্রাণের
প্রকাশ ঘটিয়ে থাকে, তখন সে মাতৃগর্ভে থাকা অবস্থায় কিন্তু হাত পা নাড়াচাড়া করতে পারে। এ দিয়ে মা বোঝে যে হ্যাঁ, হাত পা নাড়াচাড়া করতেছে আপনার এই ইনার নলেজের কারণে। এই মানুষটা, এই শিশুটা এই একটি মাত্র জ্ঞান নিয়ে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরই আপনার তার মুখে তরল খাবার তুলে দিলে সে খেতে পারে। আচ্ছা, এটা কারো কাছে শিখতে হয় না। তো আপনার যেমন একজন মুষ্টিযোদ্ধা মাথায় আঘাত পেলেন, পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়ে গেলেন। তো এই সময় কিন্তু সে কথা বলতে পারবে না, হাত পা নাড়াচাড়া করতে পারবে না, খেতে পারবে না। এখন কোন জ্ঞানটা লোপ পেলে তাকে সেন্সলেস বলা হয় সেটা প্রশ্ন। সেখানে এই ইনার নলেজ যেটা, এইটা লোপ পেলে আপনার তাকে বলা হয় সেন্সলেস। এই জ্ঞানটা ফিরে আসলে তখন সে আবার আপনার সেন্স ফিরে পাবে, হাত পা নাড়াচাড়া করবে, খাবে, কথা বলবে। ইনার নলেজ মানুষের ক্ষেত্রে দুটো ভূমিকা, আর গাছের ক্ষেত্রে ভূমিকা একটি। এখন গাছ কথা বলে, এখানে বলা যে জগদীশ চন্দ্র বসু বলছে গাছের প্রাণ আছে, আমি বলছি যার প্রাণ আছে তার জ্ঞান আছে। জি, যার জ্ঞান আছে তার প্রাণ আছে। জ্ঞান না থাকে প্রাণ থাকতে পারে না। যার জ্ঞান আছে তার অনুভূতি আছে, যার অনুভূতি আছে তার ব্যথা আছে। গাছের ব্যথা আছে। গাছের ডাল যদি কাটা হয়, আর ব্যথা থাকা মানে তো জ্ঞান আছে। জ্ঞান না থাকলে ব্যথা অনুভব করবে কেন? জ্ঞান না থাকলে অনুভূতি থাকবে না, ব্যথা অনুভব করবে না। অনুভূতি আছে বলেই গাছের যখন ডাল কাটা হয় তখন গাছ ব্যথা পায়। এখন ব্যথা বুঝবো কি করে ব্যথা পায়? এটা বিজ্ঞান প্রমাণ করবে। তার মধ্যে যেহেতু আমাদের আঙ্গুল কাটা গেলে ব্যথা পাই, গাছ ব্যথা পাবে না কেন এটাই বলেন। হ্যাঁ, না, গাছ তো অবশ্যই ব্যথা পাবে। এটা বিজ্ঞান প্রমাণ করবে। যখন গাছের উপর কোপ দেবেন তখন তার ভিতরে কম্পন সৃষ্টি হয়, সেটা বিজ্ঞান প্রমাণ করবে। এটা করেছে, হ্যাঁ, হয়তো করেছে। এখন গাছ কথা বলে, গাছ কথা বলে। প্রশ্ন হতে পারে যে গাছ কথা কোন বলে, ভাষায়? গাছের কি মুখ আছে? এটা প্রশ্ন হচ্ছে যে গাছের কি মুখ আছে? মুখ থাকার পরে তো কথা বলতে পারে না বোমা মানুষে, আকার ইঙ্গিতে কথা বলে। আর গাছ কথা বলে কিভাবে? গাছের ভাষা হলো দুটো, জি, একটি ইয়েস আর একটি নো। আপনি দুটো, এর বেশি নাই। হ্যাঁ, না, এটা সীমাবদ্ধ। কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে প্রত্যেকটা প্রাণীর কিন্তু তার নিজস্ব ভাষা আছে। আর এই ভাষাগুলো সীমাবদ্ধ এখানে খাদ্য, জৈবিক, আত্মরক্ষার জ্ঞান, সন্তান লালন পালন জ্ঞান, ভয়ভীতির জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, তাদের ভাষাটা তারাই বুঝবে। কাকের ভাষা আলাদা, কুকুরের ভাষা আলাদা, ওরা বোঝে। তো এইটা বিজ্ঞান প্রমাণ দিতে পারবে না। এটা হলো দর্শন, না, আধ্যাত্মিক বিষয়ের ব্যাপার। মানে দর্শন প্রমাণ দিতে পারবে। হ্যাঁ, আধ্যাত্মিক সাধনার এমন একটি পর্যায়ে আছে, এই পর্যায়ে গিয়ে গাছের একটা ফ্রিকোয়েন্সি আছে। ওই ফ্রিকোয়েন্সিতে যেতে হবে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে। ওই ফ্রিকোয়েন্সিতে গেলে গাছ কথা বলবে, পাখি কথা বলবে, পশু কথা বলবে, বিশ্ব প্রকৃতি আপনার সাথে কথা বলবে। এই কথা শুধু আপনি বুঝবেন, কাউকে বলতে পারবেন না, বোঝাতেও পারবেন না, বোঝানো ঠিক হবে না। বোঝাতে গেলে বলবে পাগল। কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রার বিষয়। এটা সাধারণ মানুষের বোধগম্য না, কিন্তু গাছ শুধু ইয়েস আর নো কেন, আর কিছু বেশি বলতে না, পারবে? বেশি কথা। আচ্ছা, এই ইয়েস আর নো কি শব্দ করে বলবে না? না, শব্দ করে না, শব্দ করে না। যেমন এটার হলো, আমি আর একটা উদাহরণ দেই। সেটা হলো যে যারা একটু আল্লাহওয়ালা, আমল করে থাকেন, কোথাও রওনা করলেন একটা কাজে, জরুরি কাজে, হঠাৎ কেউ একজন হাসি দিল, সে মনে করলো যে বাধা পড়ছে, তো কতক্ষণ বসে তারপরে আবার রওনা করে, হ্যাঁ, যে বাধা পড়ছে। কিন্তু এই যে বসলাম, এই যে হাসিটা দিল, এই হাসির মধ্যে দুটো ইঙ্গিত আছে। একটা হলো কাজটা হবে কি হবে না, আরেকটি হলো যে এটা ফোর্স। এটা শুধু সেই বুঝতে পারে যে আমার কাজটা হবে না। আচ্ছা আচ্ছা,
যে এক্ষেত্রে ওই রকম যে গাছ আকারে ইঙ্গিতে কথা বলে দেখা গেছে, আমি বলবো গাছের দিকে যদি ওই পর্যায়ে যেতে পারে, গাছের দিকে তাকিয়ে আছে, সব ডালগুলো আপনার স্থির হয়ে আছে, কিন্তু একটা ডাল এমন ভাবে নড়তেছে, সে বলতেছে হবে না গাছ। এটা শুধু সেই বুঝবে, রিড করতে হবে সেই লোকই, সেই যে লোক আধ্যাত্মিক, যে আধ্যাত্মিক। এটা অন্য মানে গাছের নড়াচড়া থেকেও একটা সিগন্যাল আসে। আচ্ছা, ইয়েস, নড়াচড়া করলো, বললো, এমন ভাবে বললো যে হবে না, আবার নড়াচড়া করলো এমন আকৃতিতে, এমন ভঙ্গিতে বোঝা যাচ্ছে যে এটা, সে কেবল তিনি বুঝবে। মানে এর জন্য আলাদা একটা অন্তর্দৃষ্টি থাকতে হবে, অন্তর্দৃষ্টি থাকতে হবে। সে তাকে দার্শনিক হতে হবে, দার্শনিক ধার্মিক না, ধার্মিক হতে হবে। দার্শনিক তো মুসলমান হতে হবে না, হিন্দুরাও হতে হবে না, হিন্দুরা হতে পারে এটা বোঝার জন্য, কিন্তু যারা এখন মূর্তি যারা পুজো করে তাদের তো জ্ঞান সীমাবদ্ধ। যারা ওই মূর্তি পূজা ছেড়ে, বাপ দাদারা করে তাই করে, হ্যাঁ, জ্ঞান সীমাবদ্ধ মূর্তি পূজা তো বাপে করে তাই করে, তাই করে। জন্মগ্রহণ কোথায় কিন্তু করবে, না, হাত নাই, তার জ্ঞানটা তো ওই উপদেশ, মানে একজন হিন্দুর তো হাত নাই, সে কোথায় সেই জন্মগ্রহণ করবে? আধ্যাত্মিকতার দিকে আপনার যেতে হবে। বিষয়টা একটু পরিষ্কার করি, একজন হিন্দুর তো হাত নাই, হ্যাঁ। সে মুসলমান ঘরে জন্মাবে না হিন্দুর ঘরে জন্মাবে। তো সেই হিসাবে বাপ দাদাই পূজা করছে, মূর্তি পূজা সেও করে, কিন্তু এমন হিন্দু আছে যে অনেক জ্ঞানী, হ্যাঁ। তারা একাডেমিকলি জ্ঞানী, কিন্তু ওইটা কালচার হিসেবে পালন করে, বাবা মা মূর্তি পূজা করছে আমিও করি। মূর্তি পূজা যেমন করে, এটা যেমন ঠিক না, মূর্তির মধ্যে কোনো প্রাণ নেই। তো অনুরূপ আমরাও কিন্তু অনেক সময় মাজার পূজা করি, মাজারের মধ্যে তো কোনো প্রাণ নেই। তো ওখানে কালী ভদ্রে অনেক সময় অনেকে এক কাতারে ভাবতে পারে, সবটাই মানে মানে শরিয়া, যার যার শরিয়া আর কি। তো কিন্তু ব্যক্তিগতভাবে যে আপনি বললেন যে গাছের ওই নড়াচড়া দেখে যে বোঝা, এটা একজন ধার্মিক হিন্দু পারে নাকি? হ্যাঁ, সে বুঝতে পারে, হ্যাঁ, জি। এটা কিন্তু সে ধার্মিক হিন্দু কি মূর্তি পূজা করে না? ধার্মিক হিন্দু না, অনেক হিন্দু আছে তার মূর্তি পূজা বিশ্বাসী করে না, কারণ আপনার এটারে ওই যে আধ্যাত্মিকতাকে সীমাবদ্ধতার মধ্যে আটকে দিয়েছে, আপনি ওটা ওভার কাম করতে পারছেন না। দুঃখিত, আমরা ধর্মের দিকে না গিয়ে আমরা জায়গায় আসি, কাছে আসি। না, সেটাই আর কি। এখন গাছে তাহলে যে কথা বলে এটাই আপনি প্রুভ করেছেন, ইয়েস আর নট। হয়তো বা আরো অন্য অন্য কিছু ওখান থেকে অ্যান্সার পাওয়া যেতে পারে গাছের নড়াচড়ার উপর ভিত্তি করে। হ্যাঁ, সেটা শুধু সে বুঝবে না, সাউন্ড। যেমন এখানে একটা সাংকেতিক ভাষার কথা বললাম যে পানি দিলেন না, পাতাগুলো বিবর্ণ হয়ে গেল, এইটাই হচ্ছে সাংকেতিক। এবং আপনি বুঝতে পারবেন যে ওর এখন পানির দরকার, ওর ক্ষুধার দরকার, ও এই যে বিবর্তন হয়ে গেল, এই দিয়ে বোঝাচ্ছে এটা কি সে বোঝাচ্ছে নাকি এটা তার পানি না যাওয়াতে তার ওখানে যে প্রয়োজনীয় কালার সেগুলো শুকা যাচ্ছে? দেখ, এটা তো সাইন্টিফিক আছে, পানি না দেওয়ার, কিন্তু এই গাছ বোঝাচ্ছে যে আমার ক্ষুধা লাগছে। গাছ দেখে আপনি বুঝলেন যে সে বিবর্ণ হয়ে গেছে, যেমন আপনি একজন ক্ষুধার্ত মানুষকে দেখে, মুখ দেখে, ফ্যাকাশে দেখে বুঝতে পারেন যে সে ক্ষুধার্ত, কিন্তু তার মধ্যে প্রয়োজনীয় ক্যালোরি যায়নি বলে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সেটা হলো, এটার জন্য তোর মুখ তো আর আপনাকে প্রকাশ করতেছে না আমি অসুস্থ, অলরেডি এটা ফ্যাকাশে হয়ে গেছে ক্যালোরি না থাকার কারণে। এনিওয়ে, যে কারণে হোক, যেটা আমরা বলছিলাম যে বৃক্ষ নড়াচড়া করলে তার মধ্যে দিয়ে কোনো সিগন্যাল আমরা পাইতেই পারি যারা আধ্যাত্মিক আছি। তবে সেক্ষেত্রে নতুন আবিষ্কার যে গাছ এর জ্ঞান আছে, আমরা জানতাম গাছের প্রাণ আছে। তবে এটা খুব ভালো লাগছে যে যার জ্ঞান আছে তার প্রাণ আছে, স্বাভাবিক। কিন্তু আরো ভালো লাগছে যে যার জ্ঞান আছে সে কষ্ট পায়, গাছও কষ্ট পায় আঘাত করলে। তো এই আলোচনাটা বোঝার বিষয়। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলি, সেটা হলো যে এই বিষয়টা হলো যে এই যে আমরা বোবা প্রাণী বলি না, এই যে গরু, ছাগল, ভেড়া, কুকুর, শিয়াল, এরা প্র্যাকটিক্যালি কিন্তু বোবা প্রাণী না। আচ্ছা আচ্ছা, এদের মধ্যে অনুভূতি আছে। আপনি এই যে ইউটিউব আমাদের যে কোথায় নিয়ে গেছে চিন্তার জগৎকে, আপনি দেখেছেন ইউটিউবে একটা গরুকে লালন পালন করে আপনার বড় করে আপনার ইসে নিয়ে গেছে কোরবানির হাটে, দেখা যাচ্ছে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমরা তো তাকে বোবা প্রাণী বলি, এটা মনে করো যে অন্য কোনো কারণে হয়তো পানি পড়তে পারে। কিন্তু আরেকটি বিষয় দেখা আছে, গরুটাকে লালন পালন আছে, হ্যাঁ, লালন পালন করছে, অনেক দূরে গরুটা ঘাস খাচ্ছে। তো এক লোক করছি, তারই এক বন্ধু একটা
লাঠি দিয়ে তার ওই মালিককে পিটানো একটা করছে আর কি, ডেমনস্ট্রেশন চলতেছে। গৌড়ে দৌড়ে এসে তাকে না হামলা করার চেষ্টা করছে আর কি ওই লোকটাকে, যে আমার ভোটকে। তারপরে ছোটবেলা থেকে একটা সিংহকে লালন পালন করছে, এগুলো দেখা গেছে ইউটিউবে। লালন পালন করে বড় হওয়ার পরে মনিপকে আর খায় না, মনিপ দিয়ে দিচ্ছে তাকে এসে আপনার ওই চিড়িয়াখানায়। অনেকদিন পর আসার পরে সিংহরা তাকে জড়াই দিচ্ছে। হ্যাঁ, এটা খুবই মানে আসলে পশুদেরও কিন্তু মানবিক গুণাবলী আছে অবশ্যই। আচ্ছা, আমি বলি, আমি এটা শেষ করি। সেটা হলো, একটা বানর নদীতে পানি পান করতেছিল, একটা কুমির পানির থেকে এসে খপ করে মাথাটা কামড়ে ধরলো বানর। সে ছাড়ানোর চেষ্টা করছিল, দূরে একটা জলহস্তি দাঁড়ানো ছিল। সে দেখলো, দেখে এসে কুমিরটাকে আক্রমণ করলো, ছেড়ে দিল। এইটি হচ্ছে মানবিক মূল্যবোধের মতো। এটা মানুষের ক্ষেত্রে মানবিক মূল্যবোধ, এখন পশুর ক্ষেত্রে এটা কি হবে এরা। আচ্ছা, সেটা একটা আচ্ছা, আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের এই পেজটা হচ্ছে পরিবেশ বাঁচাও, হ্যাঁ, এবং জলভূমি রক্ষা করো। সেজন্য আমরা কিছু গবেষণা করি, আপনি বই লেখেন, আমিও লিখি, আমাদের এই পেজে আমরা সেই আলোচনাগুলি করি। কিন্তু আমাদের পেট বাঁচবে কি করে? আমরা আমাদের দর্শকদেরকে বলতে চাই যে আমরা দুটো নাম্বার বলবো, আমার এবং আমাদের দার্শনিক আবু বই মুসার। এগুলোতে আপনারা যদি কিছু কিঞ্চিত টাকা পয়সা পাঠান, আমরা এই বইগুলো ছাপাতে পারবো এবং জনগণের মধ্যে দিতে পারবো। আমার নাম্বার হচ্ছে 018, যেটা বিকাশ নাম্বার, 01840042746, 01840042746। দার্শনিক আবু বই মুসার বিকাশ নাম্বার হচ্ছে, আমার এই মোবাইলে বিকাশ নাম্বারটা আমি ইউজ করি না। আপনি যে আমার নাম্বারটা থাকলো, আমি আপনাকে আপনার নাম্বারটা দিলাম না, আপনার অনুরোধে। আমার নাম্বারটা সর্বজন বিদিত। এই গবেষণার জন্য, এই প্রকাশনার জন্য আমরা যদি এই নাম্বারে যদি আমরা কিছু মানে ফুয়েল পাই, সেগুলো দিয়ে আমাদের বই রচনা, প্রকাশনা এবং আমাদের গবেষণাগুলো হবে। কারণ হচ্ছে যে গবেষণা ছাড়া কোনো দেশ, কোনো পরিবেশ, অরণ্য বাঁচবে না, তাই না? অনেক বাজেট আছে সরকারিভাবে, কি কখন ক্ষমতায় আসে তারা খেয়ে ফেলে। এই যে পরিবেশ রক্ষা, জলাভূমি, জলবায়ু রক্ষা, এসবের খবর নাই, নক্ষত্র আমরা পাই না। তবু আমরা আমাদের এই সামান্য চেষ্টা, গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন ইভেন্টের উপরে কথা বলে দেশকে বাঁচানোর জন্য। দার্শনিক আবু বই মুসা জনসমক্ষে তার নাম্বার দিতে ভয় পেয়েছেন, যদিও তার বয়স 70-এর কোঠায় চলে যাচ্ছে। খুবই স্বাভাবিক, ব্যক্তিগতভাবে অনেক হ্যারাসমেন্টের সম্ভাবনা থাকে, কিন্তু আমি এখনও বয়স থাকতে কম, আমি সাহস রাখি। আপনারা যদিও এখন পর্যন্ত আমার নাম্বারে কেউ বিকাশ করেননি, হয়তো কেউ আমাকে বিকাশ নুরু, বিকাশ তারেক বলে লজ্জা দিতে পারেন, কিন্তু এটা শুধু এই পরিবেশ রক্ষার কাজের জন্য আমরা বই প্রকাশনার ক্ষেত্রে ব্যবহার করব। আপনি বলছিলেন গাছে কথা বলে, গাছের জ্ঞান আছে, কথাগুলো অভিনব আপনাদের কাছে লেগেছে। সেই গবেষণার জন্য কিন্তু উনি বই লিখে যাচ্ছেন, এই ল্যাপটপে উনি টাইপ করছেন, এবং সেই টাইপগুলো এখান থেকে প্রকাশনায় যাবে, এখান থেকে মানুষের কাছে পৌঁছাবে। গাছও ব্যথা পায়, যার জ্ঞান আছে সাথে ব্যথা পাবেই। তো আজকের আলোচনা আমরা কোন জায়গায় নিয়ে শেষ করব? দার্শনিক আবু মুসা, এই প্রশ্ন ছিল যে গাছ কথা বলে, কিভাবে বলে সেই ব্যাখ্যাটাই তো আমি দিয়েছি। সেই ব্যাখ্যাটা আসলো। আমরা আগামীতে আরও কিছু ব্যাখ্যা করব, জানতে চাইবো। যেমন হাতি তার এলাকা থেকে 20 মাইল দূরে যে শব্দ তরঙ্গ পাঠায়, যেটা বলে ইনফ্রারেড সাউন্ড বলে, মানে কোনো যদি শব্দ করে হাতি বলে এই হাতি এদিকে আয়, মাঝখানে মনুষ্যকুলের কর্ণ ফাটিয়া চৌচির হইয়া রক্ত বাইরে হইয়া যাবে। এই জন্য সৃষ্টিকর্তাকে হাতিকে একটা ইনফ্রারেড সাউন্ডের ব্যবস্থা করেছে, যে মাটির মধ্যে তরঙ্গ গিয়ে সে হাতিগুলো টের পায়। সেভাবে যদি করতে পারেন সৃষ্টিকর্তা, তাহলে কেন গাছ তার কথা বলবে না? খুবই স্বাভাবিক। আমার সঙ্গে যুক্ত ছিলেন দার্শনিক আবু মুসা, গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান। আমি রাজু আহমদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ এবং গ্রিন পার্টি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আমাদের সামনে যিনি আছেন, সবুজ ভাই। গ্রিনের সঙ্গে ওনার নামের অনেক মিল আছে, সিরাজুল ইসলাম সবুজ। আজকে আলোচনা কি শেষ করতে পারি? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে সময় দেওয়ার জন্য। আগামীতে আমরা আবার আপনার দর্শন। আপনাকে এই প্রসঙ্গে বলি যে আমার জ্ঞানের গতি প্রাকৃতি জ্ঞান নিয়ে এই বইটি 500 পৃষ্ঠা। শুধু প্রকৃতি না প্রাকৃতিক? প্রাকৃতি না প্রকৃতি। হ্যাঁ, গতি ও প্রাকৃতি এই বইটি 500 পৃষ্ঠা শুধু জ্ঞান নিয়ে লেখা। আচ্ছা, এই যে 500 পৃষ্ঠা শুধু জ্ঞান নিয়ে লেখা যে বইটি, আপনারা যদি এই বইটি কেউ কিনতে চান, যে নাম্বারটা দিয়েছি এখানে যোগাযোগ করতে পারেন।
অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করে দর্শন তত্ত্বের এই 500 পৃষ্ঠার বইটি পৌঁছে দেব। জীবনে শুধু ভ্রমণবিলাসী যেমন হতে হবে, তেমন নানান গল্প কাহিনী শুনতে হবে বই পুস্তকে, প্লাস ভিজুয়াল, সে সাথে আপনাদেরকে দর্শনের বই পড়তে হবে। মানুষকে সুস্থ করতে হলে, মানুষকে একটি গঠনমূলক পদ্ধতিতে এগিয়ে নিয়ে উন্নয়নের সফলতার গান শুনতে হলে দর্শনের উপরে আপনাদের মনোযোগ বাড়াতে হবে। আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। দার্শনিক আবু মুসা, আপনাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।